আরও একটা আশ্চর্য সংবাদ শোনা গেল। সুমনকে রাত্রিবেলা কে যেন গলা টিপে খুন করেছে। কে সেই ঘাতক? তবে সুমনের পাশের ঘরের লোক বলছে সুমন নাকি মারা যাবার আগে মাকু মাকু বলে চিৎকার করে উঠেছিল। মাকু 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 মাকু। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমি অভিজিৎ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত ৮টায় আসতে থাকে, তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, সঞ্চারী ভট্টাচার্যের কলমে অশনি সংকেত। বীরভূমের কোনো এক গ্রামে একজন কৃষক বাস করত। তার বিবাহযোগ্যা দুটি মেয়ে ছিল। স্ত্রী মারা গেছে বহুদিন। দুটি মেয়েকে পার করবার দায়িত্ব এখন তার উপর। খুব বেশি দিন খোঁজাখুঁজির দরকার পড়ল না। দুই মেয়ে বেশ সুন্দরী এবং সংসার ধর্মে বহু নিপুণা। বড় মেয়ের বিয়ে হলো শহরের এক ব্যবসায়ীর সঙ্গে, আর ছোটটির বিয়ে হলো ওই গ্রামেরই এক কৃষকের সাথে। অনেকদিন পরে বড় বোন শহর থেকে বেড়াতে এলো ছোট বোনের বাড়িতে। বেশ অনেকটা সময় পর তাদের দেখা। অনেকক্ষণ ধরেই তাদের মধ্যে অনেক কথাবার্তা হলো। বিবাহের পরে দুজনেই বেশ ভালোভাবে সংসার ধর্ম করছে। কথায় কথায় বড় বোন ছোট বোনকে বলল, গ্রামে আমি এই জন্য থাকতে চাইনি। এখানকার পরিবেশটাও যেন কেমন হয়ে গেছে, আর তুইও এখানে থেকে থেকে একদম গেঁয়ো হয়ে গেছিস। তোদের ছেলেমেয়েরাও কেমন যেন নোংরা হয়ে থাকে। আমার ছেলে মেয়েদের দেখ না, কত ফিটফাট হয়ে থাকে, ইংরেজিতে কথা বলে, ব্যাপারটাই আলাদা। ছোট বোনটি জবাব দেয়, দিদি, গ্রামটাই ছিল আমাদের জন্মস্থান। তুই হয়তো শহরে গিয়ে সবটা ভুলে গেছিস, কিন্তু আমার কাছে এটাই আমার স্বর্গ। আমি এখানে বেশ ভালোই আছি। দেখছি তো চোখের সামনে। শহরে যারা থাকে তাদের মন বেশ কলুষিত। শহরের চারিদিকে প্রলোভন ছড়িয়ে থাকে। সেখানে অধঃপাতে যাওয়ার পথ অনেক সহজ। সেখানে সবাই সবাইকে ব্যবহার করে স্বার্থের জন্য। আমার কাছে তাই গ্রামটাই বেশি ভালো লাগে রে। সহজ সরল, কত মানুষজন চারিদিকে, এরা সবাই ভালো। ছোট বোনের স্বামী সুমন, সে বিছানায় শুয়ে শুয়ে সব কথা শুনছিল। সে ভেবে দেখল তার স্ত্রী যে কথাগুলো বলছে সেটাই আপেক্ষিকভাবে ঠিক। গ্রামে যে জমি জায়গা রয়েছে তার পরিমাণ আরও পরিমাণে বাড়াতে হবে। আরও কিছু জমি জায়গা যদি গ্রামে থাকতো তাহলে আরও স্বাচ্ছন্দ্যে থাকা যেত। সে নিজে খেটে জমির ফসল ফলিয়ে অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি করতে পারত। ওই গ্রামেই এক ধনী বয়স্কা মহিলা থাকত। তার পক্ষ থেকে একদিন ঘোষণা জারি হলো ওই মহিলা জমি বিক্রি করবেন, কিন্তু গ্রামবাসীরা ঠিক করল গ্রামের বাইরের কোনো লোক এসে এই জমিগুলোর উপরে দখল জারি করতে পারবে না। তারা নিজেরাই কিনবে অল্প অল্প করে। যার দ্বারা যতটুকু সম্ভব সে ততটুকুই কিনবে, আর বাকিটা পড়ে থাকবে। সুমন মনে মনে ভাবল সেও কিছু জমি কিনবে, কিন্তু জমি কেনার মতো টাকা তার কাছে ছিল না। অনেক কষ্টে তাকে টাকা জোগাড় করতে হয়। বউয়ের গয়নাগুলোও বন্ধক দিতে সে পিছপা হয় না। গ্রামবাসীদের কাছেও কিছু টাকা ধার নেয় সে। অনেক কষ্ট করে 30 একর জমি কিনতে সমর্থ হয় শেষে। কিন্তু জমি হলেও জীবন হলো নিঃস্ব। এতদিনের জমানো পুঁজির সবটাই প্রায় চলে গেছে জমি কিনতে। তবে এরপর থেকে সে একবেলা খেয়ে হাড় ভাঙা খাটুনি খেটে জমিতে প্রচুর ফসল ফলালো। সুমন খুব ভালো মানুষ হলেও
প্রতিবেশীরা ছিল ভিন্ন ধরনের। তারা নিজেদের ছাগল ভেড়া ছেড়ে দিয়ে সুমনের জমির ফসলগুলোকে নষ্ট করত। সুমনের হাজার অনুরোধ করা সত্ত্বেও তারা এই কাজ করা বন্ধ করল না। দুপক্ষের কথা কাটাকাটি এতটা খারাপ জায়গায় পৌঁছালো যে ঝগড়া লেগে যায়। সুমনের জমিতে বেশ কিছু সুপারি গাছ ছিল। এই গাছগুলিকে কেউ হিংসা করে কেটে দিয়েছিল। সুমনের সন্দেহ ছিল মাকুকে নিয়ে। একমাত্র সেই এই ধরনের কাজ করত। গ্রামের অনেকেরই ক্ষতি সে এইভাবেই করত। তারই নামে আদালতেই সুমন নালিশ করল, কিন্তু সুমনের পক্ষে কেউ সাক্ষী দিল না। ফলে প্রমাণের অভাবে মোকদ্দমা টিকল না, মাকুর কোনো শাস্তিও হলো না। এই ঘটনার পর সুমনের সাথে মাকুর প্রতিবেশীদের আক্রোশ আরও বেড়ে যায়। সুমন একদিন শুনতে পেল গ্রামের অনেকেই জমি জমা বিক্রি করে অন্য শহরে চলে যাচ্ছে। সে ভাবল এখানে থেকে প্রতিবেশীদের সাথে সমস্যা হতে পারে, তার চেয়ে অন্য শহরে চলে যাওয়াই বরং ভালো। ঠিক এই সময়েই মাকু তার কাছে ভালো মানুষ সেজে হাজির হয়। সে সুমনকে জানালো, সুমনদা, নদীর ওই পারে একেবারে খাঁটি জমি পাওয়া যাচ্ছে। মাটি কিন্তু খুব উর্বর আর দামেও সস্তা। তুমি নেবে নাকি? প্রথমে বিশ্বাস না হলেও শেষ পর্যন্ত সুমন বিশ্বাস করতে বাধ্য হলো। সে তার স্ত্রীর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করল। স্ত্রী তাকে পরামর্শ দিল এই শহর ছেড়ে চলে যাওয়াই তাদের পক্ষে সমীচীন হবে। সুমন মাকুকে সঙ্গে নিয়েই নদীর ওপারের জমিটা দেখতে যায়। জমিটা দেখে তার বেশ ভালোও লাগলো। সে দেশে ফিরে গিয়ে তার বাড়িঘর জমি জায়গা সব বিক্রি করে বউ আর ছেলে মেয়েদের নিয়ে নদীর ওপারে চলে যায়। সেখানে জমি ছিল খুব উর্বর। প্রথমবারই সেখানে এত পরিমাণে ফসল পেল যা সে আশাই করেনি। ৩-৪ বছরের মধ্যেই তার অবস্থা যেন খুব পরিমাণে উন্নত হতে লাগল। সে তখন আরো বেশি করেই জমি কেনার কাজে মন দেয়। একদিন মাকুর সাথে সুমনের কথা হচ্ছিল। সুমন তাকে বলল, মাকু, ইতিমধ্যে আমি 20 কাঠা জমি খুব সস্তায় পেয়েছি জানো। কিন্তু সুমনদা, তুমি এত সস্তায় এতটা জমি পেলে কি করে? আচ্ছা, আর কি জমি সেখানে আছে? হ্যাঁ, আরো অনেক জমি আছে। তুমি যদি কিনতে চাও তো দেখতে পারো। মাকু তার কাছ থেকে পথের ঠিকানা নিল। তারপর কাকে কিভাবে জমির বিষয় বলতে হবে সব কিছু ভালোভাবে জেনে নিল। ওখানকার জমিগুলি স্থানীয় অধিবাসীদের। তাদেরকে খুশি করলে তবেই তাদের কাছ থেকে জমিটা পাওয়া যাবে। মাকু তাদের উপহার দেওয়ার জন্য কিছু দামি জিনিস সাথে নিল। তারপর সে রওনা দিল তার গন্তব্যের দিকে। সে ওই অধিবাসী অধ্যুষিত অঞ্চলে এসে পৌঁছালো। প্রায় 7 দিন 7 রাত্রি ধরে হেঁটে এই অঞ্চলে সে পৌঁছতে পারল। সেখানে পৌঁছেই অধিবাসীদের সর্দারকে সে উপহারের জিনিসগুলি দিল। সেগুলি পেয়ে সর্দার খুবই সন্তুষ্ট হলেন। জমির সম্পর্কে কথা তুললে সর্দার তাকে বললেন, এখানে জমির দাম বাঁধা। এখানে জমির দাম খুব বেশি। 1 কাঠা জমির দাম প্রায় 5 লাখ টাকা। মাকু তখনই খুশি হয়ে কিছুদিনের মধ্যেই 5 লক্ষ টাকা দিয়ে সর্দারের কাছ থেকে জমিটা কিনল। আরও জমির আশায় সে সর্দারকে বলল, সর্দারজি, আমি আরো জমি কিনতে চাই। দেখবার জন্য আমাকে পথের নির্দেশিকা দিয়ে দিন। জি, জরুর জরুর। সেদিন রাত্রে ঘরে ফিরে মাকুর ভালো করে ঘুম হলো না। রাত্রি শেষ হতে না হতেই সে অধিবাসীদের শিবিরে ছুটে যায়। অধিবাসীরা তাকে বলল কিছু দূর যাবার পরে তারা তাকে গ্রামের সীমানা পর্যন্ত ছেড়ে দেবে। মাকুকে সেই জায়গা থেকেই রওনা হতে হবে। আকাশের পূর্ব দিক রাঙা হয়ে উঠতেই সে যাত্রার জন্য প্রস্তুত হলো। কৌটো ভর্তি করে খাবার আর 1 বোতল জল সে সঙ্গে নেয়। পথ চলার সময় চিহ্ন রাখবার জন্য ছোট একটা কোদাল সে সাথে নেয়। তারপর ধীরে ধীরে পথ চলতে শুরু করে। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে পথের মাটি কেটে চিহ্ন রেখে এগিয়ে যেতে লাগলো। ভালো করে চিহ্ন না রেখে গেলে এই পথে যখন তাকে ফিরে আসতে হবে তখন পথ হারিয়ে গেলে দারুণ অসুবিধায় পড়তে হবে।
এই ভেবে সে চিহ্নগুলি করতে লাগলো। ক্রমে ক্রমে সূর্য উপরের দিকে উঠতে থাকে, তার তেজও ধীরে ধীরে বাড়তে লাগলো। পথে যেতে যেতে মাকুর প্রচণ্ড পরিমাণে খিদে পেল। সে খাবারের কৌটো খুলে খাবার খেলো। পথে চলতে চলতে সে খেতে লাগলো, তবুও থামলো না। কতক্ষণে সেই জায়গায় পৌঁছে নিজের চোখে জমিগুলো দেখবে, সেটাই তার এখন ইচ্ছে। অনেকক্ষণ হাঁটবার পরে তার ক্লান্তিবোধ হতে লাগলো। সূর্য তখন প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। এবার তাকে ফিরতে হবে। ফিরে যেতেও কিছুটা সময় লাগবে। সে একটি দিক নির্দিষ্ট করে সেদিকেই অগ্রসর হতে লাগলো। রাস্তায় চলতে চলতে জুতোর চামড়ার ঘর্ষণে পায়ে অস্বস্তি বোধ হচ্ছে। না 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 না, কিছুতেই বিশ্রাম নেওয়া যাবে না। তাহলে তাহলে আমি সেখানে পৌঁছতে পারবো না যে। আমাকে পারতেই হবে, আমাকে আরো যেতে হবে, আরো। সে তার চলার গতিটা আরো বাড়িয়ে দিল। চলতে চলতে তার দারুণভাবে বিরক্ত বোধ হতে লাগলো। রাগের মাথায় জলের বোতল আর খাবারের কৌটোটা সে ছুঁড়ে ফেলে দেয়। আরো দ্রুত পা ফেলে হাঁটতে থাকে সে। তার সারা শরীর থেকে দরদর করে ঘাম পড়তে থাকে। আর যে পারছি না আমি। এরম ভাবে চলতে থাকলে আমি তো এবার দম বন্ধ হয়ে মারা যাব। আর আর এখানের পরিবেশটা আমার স্বাভাবিক লাগছে না। আর পারছি না যে, আর পারছি না, আর পারছি না। চলতে চলতে পশ্চিম আকাশ লাল হয়ে উঠল। সেদিকে তাকাতেই সে আরো পরিমাণে হতাশ হলো। এত চেষ্টা করেও যদি সে সফল হতে না পারে, তবে দুঃখ রাখবার ঠাঁই থাকবে না। তার মাথা ঝিমঝিম করতে লাগলো, হাত পা যেন অসাড় হয়ে আসছে। তবুও মাকু ছুটছে। শেষে যখন জমির আশায় সে অঞ্চলে গিয়ে পৌঁছালো, মাকু দেখল সেখানে জরাজীর্ণ গাছপালা আর শুকনো জমি ছাড়া আর কিছুই নেই। এতদিন ধরে একটানা হেঁটে আসবার ফলে তার শরীরে কোনো জোর ছিল না। অবস্থা এতটাই খারাপ ছিল যে ফিরে যাওয়ার উপক্রমও তার মনে ছিল না। সেখানে দাঁড়িয়ে মাকুর একটা কথাই বারবার মনে হচ্ছিল, আর আর পারছি না যে, আর পারছি না। একদিন একদিন আমি সুমনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম, আর আর আজ একইভাবে ও ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সত্যি সত্যি আমি ভুল করেছিলাম। সত্যি আর পারছি না আমি, আর পারছি না। আর যে শরীর দিচ্ছে না আমার। কি ভয়ঙ্কর পরিবেশ, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে কিসের যেন গর্জন শুনতে পায় বাকু। চোখের সামনে দেখতে পেল একটি বন্য হিংস্র সিংহ তার দিকে ধেয়ে আসছে। আসলে অধিবাসীরা তাকে যে জঙ্গলের অভিমুখে যাওয়ার নির্দেশ দিয়েছিল, পথ ভুলে মাকু চলে যায় অন্য পথে। তার কাছে পথের নিশানা না থাকায় তাকে বিপদের সম্মুখীন হতে হয়েছিল। সুমন খুব ভালোভাবেই জানত মাকুর বুদ্ধি ও বিবেচনার কথা। মাকু গ্রামের মানুষদেরকে দিনের পর দিন ঠকিয়ে তাদের কাছ থেকে যেভাবে জমি কেড়ে নিয়েছিল, একইভাবে মাকুকেও তার জীবনের থেকে ছুটি দিতে চেয়েছিল সুমন। সেই কারণেই এই ভুল পথের নির্দেশ সে দিয়েছিল তাকে। ধীরে ধীরে হিংস্র সিংহটা তার দিকে এগিয়ে আসছে এবং হঠাৎ করে মাকুর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। কোনো রকমে মাকু তার হাত থেকে বেঁচে দৌড়তে শুরু করলো, কিন্তু পথের হদিশ মিলল না। কোন পথে গেলে অধিবাসীদের গ্রামে এসে পৌঁছতে পারবে তা মাকুর জানা নেই। একটানা 6 দিন সে না খেয়ে দিয়ে এইভাবেই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। ঈশ্বর তাকে আজ এইভাবে শাস্তি দেবেন তা সে কখনোই ভাবতে পারেনি, কিন্তু মনে মনে সুমনের জন্য তার রাগ হতে লাগলো। গ্রামে ফিরে এসে সুমনকে খুন করবে এমনটাই সে মনস্থির করল। প্রায় আরও 2-3 দিন এমনভাবে ভবঘুরের মতো ঘুরে শেষ পর্যন্ত সে অধিবাসীদের গ্রামে এসে উপস্থিত হয়।
সে যেখান থেকে রওনা হয়েছিল ছুটতে ছুটতে সেখানে গিয়েই পৌঁছালো। অধিবাসীরা আনন্দে তার দিকে ছুটে এলো। মাকু ততক্ষণে মাটির ওপরে মুখ থুপড়ে পড়েছে, তার দেহ অসাড়, স্পন্দনহীন। অধিবাসীরা তার প্রাণহীন দেহ দেখে হাহাকার করে উঠল। তারপর একটা কবর খুঁড়ে তারাই সেই মৃতদেহের ওপরে মাটি চাপা দিল। অনেক জমির আশায় মাকুর জীবনটা গেল। শেষ পর্যন্ত তার কতটুকু জমির দরকার হলো? মাত্র 6 ফুট। কিন্তু দেখা গেল মৃত্যুর পরেও মাকুর আত্মার তৃপ্তি ঘটেনি। আরও একটা আশ্চর্য সংবাদ শোনা গেল। সুমনকে রাত্রিবেলা কে যেন গলা টিপে খুন করেছে। কে সেই ঘাতক? তবে সুমনের পাশের ঘরের লোক বলছে সুমন নাকি মারা যাবার আগে মাকু মাকু বলে চিৎকার করে উঠেছিল। মাকু, 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 মাকু। শেষ হলো আমাদের আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের কলমে অশনি সংকেত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলে আসছি আগামী বুধবার রাত 8টায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।